আমি যার কাছে চাই তার কাছে ছাড়া দুনিয়ার অন্য কোনো কিছু আমার ভালো লাগে না। না আমি কিন্তু প্রচন্ড মানে ওয়ান ম্যান উইমেন। আমার আশেপাশ দিয়ে ধরো জন আব্রাহাম হেঁটে যাচ্ছে, তাও আমার ভালো লাগে না, আমার ওকেই ভালো লাগে। এরকম ভালো ধরো আমিও বাসছি, এরকম ভালোবাসার মানুষটাও কোথাও না কোথাও ভাবছে, বিশ্বাস করছে, বলছে সে জীবনে সত্যিকারের ভালোবাসা পায় নাই। কত বড় অভাগা চিন্তা করতে পারো ওরা। আমি পজিটিভ চিন্তা করা মানুষ, আমি দোয়া করি যে পৃথিবীর কোথাও কোনো কর্নারেই যেন মানুষ দুঃখে না থাকে, মানে সম্পর্ক না হারায়, যে যাকে চায় সে যেন তাকে সম্পর্ক না হারায়। বাহ, সুন্দর একটা কথা বললাম। আমি শুরুতে বলে রাখি, মাহাকে আমার অনেক পছন্দ। যশোরের মেয়েরা সুন্দর হবে সেটা স্বাভাবিক, কিন্তু এর সঙ্গে বুদ্ধিদীপ্ত ব্যাপার। আর মাহাকে পছন্দের প্রধান কারণ হচ্ছে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি একটা প্রকৃতির কন্যা হিসেবে আমি তোমাকে পেয়েছি। অনেক বেশি মনে হয় যে পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে। ভাই, একটা সুন্দরী মেয়ে, তুই পাহাড়ে যাওয়ার দরকার কি, তুই পার্লারে যা। প্রতিবার যেন ট্যান্ড হয়ে আসি, মানে আমার এত খারাপ লাগে, এত কষ্ট। আমার যে স্কিন কালার, এটা কিন্তু আমার মানে এখন নিজের অরিজিনালটা না, এটা আমি অনেক আগে হারাই ফেলছি। আমি যখন পাহাড়ে যাওয়া শুরু করছি, ধরো আরো 7-8 বছর আগের কথা বলছি, যখন থেকে আমি পাহাড় বা সমুদ্র যেখানেই, যদিও আমি পাহাড় প্রেমী, সমুদ্র আমাকে অত টানে না, তো তখন থেকে আমার দেখা গেল যে নিজের যে স্কিন টোন, মানে মেয়েদের তো আসলে এইসব ব্যাপারে খুব কনসিয়াস, খুব মানে সেন্সিটিভ, যে আল্লাহ কালো হয়ে যাচ্ছে, রোদে যাওয়া যাবে না। আমি ওই মায়া করতে মানে এখন ভুলে গেছি, এখন আর মায়া করে হয় না। তো আমি নিজের স্কিন কালার হারিয়ে ফেললাম শুধুমাত্র একটু প্রকৃতির মাঝখানে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমি আজ পর্যন্ত বান্দরবন যাইনি, সিরিয়াসলি। আমি আজ পর্যন্ত পাহাড়ে উঠি নাই। মানে দেশের বিদেশের পাহাড় তো বাদই দিলাম, দেশের পাহাড়েও যাও নাই কেন? আমার কাছে কি মনে, ধরো যে পাহাড়ে বসবাস করে ও কি আমার আদাবর আসে দেখতে? আসে না। ওর কাছে ওর জিনিস ওকে নরমাল, ওর কাছে কোনো ফিলিং হয় না, তাহলে আমার ওটা দেখে ফিলিং হবে কই? না, এটা ঠিক আছে, আমি তোমার পার্সপেক্টিভকে সম্মান করি, কিন্তু আমি কিন্তু পাহাড়ের নিচ দিয়ে ঘুরছি বাধ্য হয়ে। ধরো যে ইভেন্ট করার জন্য মাসে 7 বার কক্সবাজার গেছি, কিন্তু আমার সমুদ্রে পানিতে পা ভিজাইতে ইচ্ছে করছে 8তম বার গিয়া। কন্টিনিউ 7 বার সমুদ্রের তীরে কনসার্ট করছি, 8তম বারে গিয়ে মনে হচ্ছে মানুষ পা ভিজাচ্ছে কেন, দেখি তো ব্যাপারটা। আমি ভিজাইলাম, দেখলাম পানি ঠান্ডা, আমি আবার উঠে আসলাম দূরও। না দেখো, মানে পাহাড়ে গিয়ে ওদের জীবন যাপনকে ব্যাহত করা, ওদেরকে বিরক্ত করা, এগুলো আমি একদম পছন্দ করি না। কিন্তু ওদের সঙ্গে আচ্ছা, এই জায়গাটা আমার একটা বড় প্রশ্ন আছে, আমি জানি না তুমি রাজনীতিবিদদের মতো উত্তর দিতে পারবে কিনা। বলো যে সংরক্ষিত করে রাখা হয়েছে পাহাড়টাকে, যে পাহাড়িতে শুধু পাহাড়ি মানুষগুলোই থাকতে পারবে। আমি এই জিনিসটার একেবারে এগেইনস্টে। তা আমরাও তো আমাদের সমতলে কি পাহাড়িদেরকে আমরা কি ওই পরিমাণ সম্মান দেই বা এই জায়গাটা তুমি থাকো হচ্ছে রামপুরাতে কি তোমাকে কেউ কোনোদিন বলছে যে শোনো রামপুরাতে যে তুমি এসে থাকলা তোমাকে আমি জামাই আদর করবো? না, কেন বলবে? করে নাই। বাসা ভাড়াটা তুমি নিজে নিয়েছো, পরিশ্রমটা তুমি নিজে করছো, খাবার তুমি নিজে আনতেছো। সেম তাহলে পাহাড়িরা কেন শহরে এসে করতে পারবে না? বলতে পারো যে এডুকেশনের জন্য অভাব ছিল কিনা। আমার বাপ দাদা, তোমার বাপ দাদা, ইভেন আমিও 20 কিলোমিটার দূরে গিয়ে পড়ালেখা করি নাই। তুমি জানো যে ওই জায়গাটা খারাপ, তুমি জানো যে পাহাড়ের ওই জায়গাটা এডুকেশন নাই, তুমি জানো যে ওই জায়গাটা জীবন ব্যবস্থা ভয়ঙ্কর, ওই জায়গাটা আমি থাকতে যাবো কেন? তার মানে এই না, আমি আসতেছি যে ওর চয়েস, মেনে নিলাম ওর চয়েসও না। ধরো আমার জন্মভূমি, মাতৃভূমি, জন্মেছি যে মাটিতে, তুমি যশোরে জন্মাইছো, তুমি ঢাকায় কেন আসো? তুমি যশোরে কেন? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। সবাই কি ঢাকায় আসবে? ঢাকায় না আসুক, কুমিল্লায় যাবে, বরিশাল যাবে, নোয়াখালী যাবে, পাহাড়ে পড়ে থাকবে না। পাহাড়িরা তো এখন বিচ্ছিন্নভাবে কাজ করছে। এক্স্যাক্টলি, ওকে, এই আমি এক্স্যাক্টলি এটাই শুনতে যাচ্ছিলাম, তুমি আমার চাপে পা দিছো। তাইলে আমার কথা হচ্ছে যদি পাহাড়িরা বিভিন্ন জায়গায় যেতে পারে, থাকতে পারে, আবাস করতে পারে, তাহলে পুরো বাংলাদেশে সবাই কেন পাহাড়ে গিয়ে আবাস করতে পারবে না? আমার আপত্তি নেই, যদি আমরা, কিন্তু আমাদের রাষ্ট্রের আপত্তি আছে। দ্যাটস দ্য পয়েন্ট। রাষ্ট্রের আপত্তি কেন আছে? কারণ রাষ্ট্র আইন করেছে না, আমরা তাদেরকে ওই সেফটিটা দেই, ওই কমফোর্টটা দেই। না, তুমি তো রামপুরে আসার সময় তোমাকে কি কমফোর্ট দিছে? সরি, কিন্তু পাহাড়ের ব্যাপারটা ভাইয়া অনেক কমপ্লিকেটেড। নো কমপ্লিকেটেড না, আমরা কমপ্লিকেটেড বানিয়েছি আমাদের নিজেদের সুবিধার্থে। তাহলে আমি অনেক বেশি অস্ত্র কিনতে পারবো, তাহলে আমি অনেক বেশি সিকিউরিটির কথা বলে নির্যাতন করতে পারবো। বাংলাদেশ না, আমাদের এশিয়ান কান্ট্রিতে তো সংখ্যালঘুরা কোথাও নিরাপদ না। তুমি যদি হিন্দুদের কথা বলো, সংখ্যালঘুরা বাংলাদেশের মুসলমানদের থেকে বেশি নির্যাতিত। না, সংখ্যালঘুরা এক ধরনের নিজেরা আরোপিতভাবে কষ্টে থাকে না, যেমন প্রত্যেকটা হাজবেন্ড ঘরের মধ্যে কষ্টে থাকে। সে মনে করে যে সে সংখ্যালঘু, সে কথা কিছু কইলেই তার বউ প্যাক 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 করবে। সব বউ একরকম?
তুমি জাজ করতে পারো 99% বউ একরকম, সব বউ একরকম না। না এত না, বাংলাদেশের মেয়েরা পুলিশ নিয়ে বলতেছিল না 99% পুলিশ খারাপ বলে কি আপনি সব পুলিশকে দোষ দেবেন? এটা ভালো বলছো। হ্যাঁ, না জোকস অ্যাপার্ট, কিন্তু রিয়ালিটি মানে না সংখ্যা পাহাড়িরাও এক রকমের সংখ্যা লঘুই কিন্তু আমাদের। আমি এই শব্দটারই পক্ষে না, শব্দটার পক্ষে তো আমি খান বংশের, তুমি মির্জা বংশের, আমরা প্রত্যেকে সংখ্যালঘু। আমি সংখ্যা গরিষ্ঠ কেমনে হলাম? আমি পরিশ্রম করে হয়েছি, আমি এডুকেশন, আমি চাই প্রত্যেকটা জায়গায় যাবে, পাহাড়ের উন্নয়ন হইতে হবে। এটা আমিও চাই। মানুষ পাহাড়ে ঘুরতে যাবে কখন? যখন সেখানটায় 100% সে নিরাপত্তা বোধ করবে, যখন সেখানে উন্নয়ন দেখবে, নিশ্চিন্তে থাকতে পারবে, যা রাস্তা হইতে পারবে, রোড হইতে পারবে, ঘাট হইতে পারবে। একটা পাহাড়ের ছেলেকে কেন? পাহাড়িদেরও কিন্তু চাওয়াটা ঠিক একই রকম, যে আমরা সমতলে তোমাদের মতোই সুবিধা চাই। এক্স্যাক্টলি, যদি তাই চাও তাহলে ওইখানটাতে কেন অন্যদেরকে বাসা করতে দিবা না? আমরাও দেই না, তারাও দেয় না। আমি তো যাইতে চাই, আমি অবশ্যই চাই পাহাড়ে গিয়ে বাঁচতে। আমরা অনেকেই চাই, কিন্তু তোমার আমার মতো সভ্য সবাই না, এটাও তো আমরা। এই যে আসো, আমাকে যদি ধরো প্রত্যেক দিন যদি অসংখ্য মানুষের আনাগোনা হয়, সেখানে কোনো ক্রাইম থাকতে পারে না। ক্রাইম হয় সেখানে যেখানে মানুষ থাকে না, যেখানে অন্ধকার। পাহাড়ে ক্রাইম হইতে পারে কারণ পাহাড় অন্ধকার, পাহাড়ে কাউকে যাইতে দেওয়া হয় না, ইচ্ছে করে তুমি জায়গাটা রাষ্ট্রীয়ভাবে করে রাখা হয়েছে এতদিন। এখানে রাষ্ট্রীয় কোনো ব্যাপারও তো আসলে থাকতে পারে, এটা নিয়ে আমরা যদি আরো বড় পরিসরে স্টাডি করি তাহলে রাষ্ট্রীয় ব্যাপারগুলো আমি অনেক এটা নিয়ে নৃতাত্ত্বিক অনেক পড়ালেখা করেছি, এবং আমার পরে মনে হয়েছে এটা একটা বাণিজ্যিক প্রচারণা, আর কিছুই না। এটা তো ডেফিনেটলি একটা ব্যবহার বলতে পারো। যতটা আমি ধরে রাখতে পারবো, অন্ধকার করে রাখতে পারবো, পিছায় রাখতে পারবো, তত বেশি ওইখানটা বিনিয়োগ সম্ভব। ওদের সেফটির জন্য অস্ত্র কিনতেছে, আরে কি আজীব জিনিস, এটা হইতে পারে না। তবে প্রত্যেক দেশেই কিন্তু ধরো টুরিস্ট স্পট বলতে যেগুলো আমরা বুঝি, এই পাহাড়, সমুদ্র, এইগুলোই, সমতলটাকে কিন্তু ব্যবহার কেউ করবে না। ওই জায়গাটায় আমরা যাইতে পারি না, ওইখানেই বিশেষ পরামর্শ লাগবে, বিশেষ নিয়ম মানে যাইতে হবে। কেন রে ভাই? হ্যাঁ, এখন এই কমপ্লিকেশনস তো আসলে আজকে নতুন না, এটা তো অনেক বছর ধরে হয়ে আসছে। এটা সমাধানের সময়, এখন তো অনেক কিছু সমাধানের সময়। আমার খুব ভালো লাগে, কিছু হইলেই দেখে আন্দোলন হচ্ছে, এসএসসি পরীক্ষা দিব না আন্দোলন। এটা একটা ব্যাপার, বুঝছো? মানে এই যে বললাম না সমাধানের সময়, এটা এখন যদি আমরা সবাই ভাবি যে সমাধানের একমাত্র পথই আন্দোলন, তাহলে দেশ কিন্তু স্থিতিশীল কোনোদিনও আর হবে না। আরেকটা কালকে নতুন একটা শব্দ শিখছি আমি। কি বলো তো? আমরা শুনেছি গণতন্ত্র, রাজতন্ত্র, এখন চলতেছে মবতন্ত্র। মানে খানিকটা 10টা মানুষ এক হয়ে যেটা বলবে সবাই সেটা মেনে নেবে। হ্যাঁ, এটা আমি মানতে রাজি আছি, কিন্তু ওই 10টা মানুষ ভুল বলতেছে কে খারাপ বলতেছে নন জাজ, সেটা নিয়ে আমরা ভাবছি না, এবং তাদেরকে প্রতিবাদও করছি না। হ্যাঁ, এবং একজন বা দুইজন এসে সামনে এসে দাঁড়ালো, কিছু একটা নিয়ে বললো, পেছনের 8 জন বা 7 জন বা 6 জন ঠিকমতো এটা শুনলোই না, না শুনেই ঠিক ভাই, সহমত ভাই, সহমত ভাইটা কিন্তু আনাচে কানাচে এখনো লুকায় আছে। মানে এটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে ছেড়ে যায়নি, সহমত ভাই আছে। এবং বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে তো আমাদের রক্তে বজ্জায় আছে। যখন সিরাজউদ্দৌলাকে টাইনা নিয়ে যাচ্ছে ঘোড়ার পেছনে, আমরা দাঁড়ায় দাঁড়ায় হাসছি। আমরা ভাবি কি এখনকার জেনারেশনে বোধহয় যে ভিডিও করে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু এটা আজকে নতুন ঘটনা না। আজীবনই বাঙালি ওই অন্যের বিপদ থেকে হাসছে এবং নিজের বিপদে বলছে যে হায় হায় আমাকে কেউ বাঁচাতে আসে না, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। কিন্তু আমি কতটা সৎ ছিলাম আমার জীবনে, সেটা নিয়ে আমরা ভাবি না। জানো, এই জায়গায় আমার আরেকটা জিনিস মনে হয়, কেন সিরাজউদ্দৌলাকে নিয়ে হাসছিল, কেন একটা দেশের প্রধানমন্ত্রী পালায় গেলে খুশি হয় মানুষ, এটা নিয়ে আমি অনেক চিন্তা করছি। আমার মনে হয়েছে রাষ্ট্র প্রধান, সরকার, দেশ প্রধান, এরা কোনোদিন গরিব মানুষের জন্য কিছু করে নেই, সাধারণ মানুষের জন্য কিছু করে নেই। এরা করছে পরিবারের জন্যে, ঘোষটি বেগমদের জন্যে, এরা করছে তার দলের জন্যে, মীর জাফর, মীর কাদির, মীর কাসিমদের জন্যে। রাষ্ট্র তখনও দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, রাষ্ট্র এখনও দুর্ভিক্ষের মধ্যে পড়ে। রাষ্ট্রের হেডরা এই কারণে বিপদে পড়লে সাধারণ মানুষ আমি খুশি হই যে বেটা তুই আমার জন্য কিছু করস নাই, পাহাড় সমান ক্ষমতা দেখাইছস, তুই আমার জন্য কখন এসে আমার প্লেটে খাইতে বসলি? তুমি যদি প্রত্যেক মাসে নবান্নতে চাল নিয়ে গেছিস, তুই কোনোদিন দেখিস নাই নবান্ন বাদে অন্য দিন আমি খেয়ে আছি কি না খেয়ে এসেছি, শুধু চাবুক পেটা করছিস। শাসন হয়েছে এখানে, শোষণ হয়েছে এখানে, এখানে সমতা হয় নাই কোনোদিন, নিরাপত্তা দেয় নাই কোনোদিন। তুমি যদি আমার দেশের পার্সপেক্টিভের কথা বলো, খুবই মানে একটু আগে অফ ক্যামেরায় কিন্তু আরজে নীরব আমাকে বলছিল যে আমি যখন তাকে বলছিলাম যে আমরা কিন্তু আমাদের গল্প খুব জমে, আমরা কিন্তু এখানে ক্যামেরা অন করার আগেও মোটামুটি 1-1.5 ঘন্টা খুব খুব জ্ঞানগর্ভ আলোচনা চলেছে। তো আমি বললাম হ্যাঁ, আমরা আসলে অনেক কিছু নিয়ে অনেক ডিসকাস করি। তো তখন তিনি আমাকে উত্তর দিলেন যে কারণ আমরা দুজনেই কথা বলার জন্য টাকা নেই, সো দ্যাটস দ্য রিজন যে আমাদের গল্প খুব জমে। এনিওয়েজ, এবং আমরা দুজনেই পড়তে পছন্দ করি,
হ্যাঁ 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 পড়তে আমি পড়তে আমার ভালো এই বইগুলো শুধু শো অফের জন্য না 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 শো অফ করে শুধু আমি আমার মোটামুটি মানে ছোটবেলায় যেরকম পড়তাম ওইটা এখন আর নেই সত্যি কথা বলতে এটা স্বীকার করব 50% হয়তো নেই 50% এখনো বাঁচিয়ে রেখেছি বেঁচে আছে হয়তো এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড ছিল ওইটার জন্য পড়তে হয়েছে কখনো কখনো আর এখন দেখা যাচ্ছে যে হুট করে যেমন ধরো যখন ছাত্র আন্দোলন শুরু হলো তখন আমি তখন একটা লয়ের একটা কোর্স করছি 2 বছরের একটা এলএলবি করছি তো তখন আমি আমার বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছি যে কোনোভাবে কি কোনটা কোন দিকে নিয়ে যাওয়া যায় আমি রাজনৈতিকভাবে খুব কোর আলোচনায় যাচ্ছি না কিন্তু আমার কাছে সে সময় কিন্তু মাথায় আসছে যে বলতে চাই ইদানিং যে পেশায় থাকুক সবাই আমরা রাজনীতিবিদ ও মাই গড আমার বলতে গেলেও এখন কেমন মানে ফিল হচ্ছে যে কিভাবে দিন কাটাচ্ছি মাই গড প্রত্যেকটা রাত আজ পর্যন্ত যে আজকে বসছি তোমার সাথে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে প্রায় 40 দিনের বেশি হয়ে গেছে কবে যে লাস্ট অ্যালার্ম ছাড়া মানে একটু আরাম করে ঘুমাইছি ভাই বলতে পারবো না এমন কোনো রাত নেই এই আন্দোলন এই সরকার পতন তারপর আসলো ডাকাত ধরতে নামছিল রাস্তায় নিচে আমার অদ্ভুত হয়েছে আমার কাছে মনে হয়েছে যে একটা সময় পুলিশ দেখলে ভয় পাইতাম হ্যাঁ মনে হচ্ছে পুলিশ পাশ দিয়ে গেলেই হয়তো অকারণে ডিস্টার্ব করবে এই ভাই কি করেন এই এটা চেক করেন পকেট চেক করে আবার ঢুকায় ধরাই দিবে একটা সময় পুলিশ দেখে ভয় পাইতাম তারপর মনে হতো পুলিশ নাই এই জন্য ভয় পাইতেছি ট্রু মানে ধরো একটা মানে এটা সত্যি এখন যেটা আমাদের বাকস্বাধীনতা ফিরে আসছে আমরা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি কথা বলতে দেয়া উচিত সেটা হচ্ছে রাষ্ট্রের একটা বড় ক্ষতি হয়েছে প্রশাসনিক অবকাঠামো একেবারে নড়বড় হয়ে গেছে ধরো তুমি শিক্ষিত একটা মানুষ সচেতন নাগরিক তুমি সত্যি মিথ্যা ন্যায় অন্যায় নিয়ে তুমি সচেতন তুমি জানো কোনটা ভালো কোনটা খারাপ তোমার বাঁধবে একটা কিছু করতে ধরো একটা গরিবের হক মেরে খেতে তোমার বাঁধবে তুমি পারবা না চাইলেও কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের বাধে না ধরো এই যে পুলিশকে আমরা ভয় পাইছি না এটা একদিক দিয়ে ওই মানুষগুলোর জন্য পজিটিভ যে ওরা মানে শাসন করতে পারছে পুলিশ বাবা চুরি করা যাবে না বুঝছো ওই জায়গাটা থেকে মানে যে কিন্তু উল্টা হয়েছে তো আজ পর্যন্ত যতবার আমি পুলিশ থাকা অবস্থায় এই ক্ষমতা বদলের আগে যতবার ছিনতাইকারী ধরা পড়ছে তুমি খেয়াল করে দেখো মনে করে দেখো ততবার মানুষ বলছে যে পুলিশ আসার আগে পিটাই মেরে ফেল পুলিশের কাছে দিলে পুলিশ টাকা খেয়ে ছেড়ে দেবে আই এগ্রি আমি 7 বার আজ পর্যন্ত ছিনতাইয়ের কবলে পড়ছি ঢাকা শহরে 7 বার 7 টাইম সবচেয়ে বেশি ছিনতাইয়ের কবলে পড়ছি ধানমন্ডি 27-এ তারপরে পড়ছে জিগাতলায় তারপরে পড়ছে হচ্ছে বেলি রোডের ওই মাথাটাতে তারপরে পড়ছি শ্যামলী এই চত্বরটাতে মানুষ বলে মোহাম্মদপুরে শুধু ছিনতাই হয় এগুলো ভালো ভালো জায়গায় কিভাবে ছিনতাই করে মোহাম্মদপুরের লোকদের ছিনতাই করে না বাইরে থেকে আসলে ছিনতাই হয় তার ও তার মানে জাতে মাতাও তালে ঠিক মানে তারা আবার নিজেদের ইয়ার ব্যাপারে আমাকে মানুষের ব্যাপারে একজন ছিনতাইয়ের শিকার সে আমাকে জিজ্ঞেস করছে দোস্ত তো 7 বার ছিনতাই হয়েছে আমি জানি তোর মোহাম্মদপুর হয় না কেন তোরা কি আসলে পার্সেন্টেজ পাইস ভাই আসলে ব্যাপারটা কি রে অফলাইনে তুমি বইলো অফ ক্যামেরাতে বুঝছো এবং এই যে গণভবন যেদিন লুট হইলো সবাই বলতেছে গণভবন যদি মোহাম্মদপুরের পাশে না হইতো না এটা আমি শুনছি এটা রিয়ালিটি আমি তো তখন রাস্তায় আমি মিছিলে আমি দেখলাম কি সব যাচ্ছে হাঁস নিয়ে যাচ্ছে মুরগি নিয়ে যাচ্ছে ছাই নিয়ে যাচ্ছে আদাবরের মধ্যে মোহাম্মদপুর ঢুকছে আমি দেখছি নিজের চোখে দেখছি না আমি বললাম তোমার পার্সপেক্টিভটা কি ধরো গণভবনে যে মানে লুট হয়েছে এটা কিন্তু অনেক শিক্ষিত মানুষ ওখানে ছিল এটা শিক্ষা অশিক্ষার কিছু ব্যাপার না কিন্তু এটা শিক্ষিত মানুষ সবাই নিন্দা করছে আমি কিন্তু নিন্দা করি নাই কেন কি মনে হচ্ছে তোমার পার্সপেক্টিভটা জানতে চাই আমার পার্সপেক্টিভ হয় কি তুমি অনেক দিন ধরে বাক স্বাধীনতাহীনতায় আছো যখন হুট করে বাক স্বাধীনতা তুমি পায়ে যাবা 15-20 বছর পরে পাশের পাশে কাঁদতেছে কিনা তুমি খেয়াল করবে না তুমি জোরসে লালন গীতি গাওয়া শুরু করবা আগে হাওয়া ভবনের যদি পরিস্থিতি এরকম হতো বিএনপির সময় যদি এরকম ক্ষমতা বদল হতো হাওয়া ভবনও ঠিকভাবে ভাঙচুর হইতো কেন কি মানুষ ক্ষোভটা কই দেখাবে কার উপরে দেখাবে যেই কেন্দ্র করে যে চেয়ারটাকে কেন্দ্র করে হয়েছে আগে তো সেই চেয়ারে দেখাবে ওই চেয়ারটাকে ভাঙবে তারপরে গিয়ে তার আশেপাশের লোকদেরকে ভাঙবে যেটা হয়েছে এবং এটা জিদ এটা রাগ আমি কারে দেখাবো ওই যে মন্ত্রীর উপর রাগ করে যেরকম করে বিলাই পিটায় মানুষ বউ পিটায় ব্যাপারটা এরকম মন্ত্রীরা তো পাইলাম না বউরে দিলাম একটা টাস কিন্তু ওই পর্যন্ত ঠিক ছিল যখন পরবর্তীতে যে জ্বালাও পোড়াও শুরু হলো খুব বাজে হয়েছে এটা ভীষণ বাজে হয়েছে আমি নিজে কোনোদিন শারীরিক আঘাতের পক্ষে না আমি নিজে কোনোদিন সহিংসতার পক্ষে কখনো না আমি সহিংসতার বিপক্ষে আর মনে হয় যে কোনো কিছু আলোচনা টেবিলে ঠিক করা সম্ভব এনিথিং অন দিস সবচেয়ে খারাপ ব্যাপার যেটা ঘটতেছে সেটা হচ্ছে ধরো ওই পর্যন্ত বুঝলাম হ্যাঁ মানে সুযোগে সদ্ব্যবহার অনেকেই করেছে হ্যাঁ রবীন্দ্রনাথের ভাঙচুর ভাস্কর্য ভাঙচুর থেকে শুরু করে শশী লজ সবই গেছে হ্যাঁ
ঠিক আছে এগুলো আবার ফেরত পাওয়া যাবে, অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে, মানুষগুলোর জীবন তো আমরা ফেরত পাবো না। ধরো আমি যশোরের মেয়ে তো, জাবির ইন্টারন্যাশনাল ওখানে একটা বড় হোটেল উপরে আছে, ওটা কিন্তু শাহিন চাকলাদার এমপি, সাবেক এমপি ওনার, তো আই থিঙ্ক ওই নামটাও সবাই এখন তো নাম ধরে আমরা কথা বলতে পারি, হ্যাঁ ওনার ব্যাপারে জানেন তো। শাহিন চাকলাদার ওই সময়কার সবচেয়ে বড় সন্ত্রাসী স্বীকৃত, যদিও শাহিন চাকলাদার আমার একটা বিরাট উপকার করছে জীবনে, একজনের কাছে টাকা উঠাইতে পারতেছিলাম না, হে গিয়ে থাপড় দিছে আর টাকা দিয়ে দিছে। এই দেখো মানে ব্যাপারটা কিরকম দেখেছো, মানে আমরা খোরাক, আমি চাই নীতিগতভাবেই আমার কাজগুলো হোক, কিন্তু আমাদের কিছু উপায় থাকে আমাদের ভায়া হয়ে আরেকজনকে ঠিকই মানে ক্ষমতাসীনদের কাছে আমরা দাস, আমরা আজীবন ক্ষমতাসীনদের হাতে দাস, বাধ্য, তুমি চাও না তুমি টিকতে পারবে না সোসাইটি, এভাবে করে কিন্তু রাখা হয়েছে। এবং সাধারণ মানুষের ক্ষোভটা কিন্তু এই জায়গায়, আগে আওয়ামী বিএনপি পুলিশের আত্মীয় ছিলাম, এখন হয়ে যাবো সমন্বয়কদের আত্মীয়, আমি অমুক সমন্বয়কের আত্মীয়। এটা আমরা সবসময় হইতে পছন্দ করি, এটা আমরা নিজেরা গ্রহণ করি দাসত্ব, তার কারণ আমাদের বিচার ব্যবস্থা স্ট্রং ছিল না। হ্যাঁ ওইটা নিয়ে তো আমার কোনো সে নাই, কারণ সাধারণ মানুষের কাতারে আমি নিজেও রাস্তায় নামছি যে ইউ ক্যান নট ডু ইট, তুমি মানে বুলেট ছুটবা স্টুডেন্ট সাধারণ মানুষের উপরে, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোনো দিনও এটাকে সাপোর্ট করবো না, আমরা ভোকাল হবই। শুধু যদি বিচার ব্যবস্থা স্বাধীন থাকে পরিপূর্ণ, তাহলেই দেশে ক্রাইম 70% নাই হয়ে যায়। সুস্বাধীন ছিল না, আমরা সবাই এগুলো দেখছি, কিন্তু মানে আমার কষ্টটা কোথায় দেখো, মানুষের ক্ষোভ কিসের উপরে, শাহিন চাকলাদারের উপরে, জাবিরের উপরে, জাবির তার প্রতিষ্ঠান, সে আওয়ামী লীগের রাজনীতি করছে, তার উপরে মানুষের ক্ষোভ আছে, সেখানে থাকতো কাজ করতো, মারা গেছে কারো বলো তো অলমোস্ট 50-52 জন মানুষ মারা গেছে। একটা বাচ্চা 11 বছর বয়স, রাত্রে দেখলাম পোস্ট, ওকে খুঁজে পাচ্ছে না, আমি তাকে চিনি না, নীল বাচ্চাটার নাম, ছেলে একটা বাচ্চা ছেলে 11 বছর বয়স। পরের দিন মানে সারা রাত আমি নিজেও শেয়ার করলাম পোস্টে যে প্লিজ তোমরা যশোরের আমার যারা ছোট ভাই ব্রাদার আছে খুঁজে দেখো পাও কিনা ওকে। পরের দিন তার মৃতদেহ পাওয়া গেল জাবিরে। আমার গুজবাম্পস হচ্ছে, আমি হচ্ছে ঠান্ডা হয়ে গেছি কথাটা বলতে গিয়ে, কারণ আমি এই স্মৃতিটা কখনো ভুলবো না। ওই বাচ্চাটা মারা গেছে কীভাবে জানো, বাঁচাতে গিয়ে মানুষ, 11 বছরের একটা বাচ্চা, আল্লাহ কি হৃদয় দিয়ে ওকে দুনিয়াতে পাঠাইছিল যে ও মানুষকে বাঁচাতে গিয়ে জান দিয়ে দিল। আচ্ছা ওই বাচ্চাটা কি অপরাধ করছিল বলো তো, ওর যে জীবনটা কেড়ে নিলাম আমরা, কি যেন বলে ইংরেজিতে কোলাবোরেট ক্যাজুয়ালিটি না কি যেন, মানে হচ্ছে মানে সংঘর্ষ সহিংসতার সাইড এফেক্ট। একটা রেভলিউশনের দোহাই দিয়ে এই মৃত্যুগুলোকে আমি মানতে পারবো না, এবং কত মানুষ চাকরি চলে গেছে, এই মৃত্যুগুলোকে আমি মানতে পারবো না, এটা আমি কখনো মানতে পারি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি রেভলিউশনের পক্ষে, কিন্তু এই যে সহিংসতা আমরা ঠেকাতে পারিনি, এই দায়ও আমরা এড়াইতে পারবো না। আরেকটা জায়গা আসতে চাই, আমরা দুজনই আর্টিস্ট ইন এ ডিফারেন্ট ওয়ে। আর্টিস্টদের তো এখন একটা মহা তীব্র দুর্ভিক্ষময় সময় যাচ্ছে। ট্রু, এবং এটা কিন্তু আজকে প্রথম না। ধরো আমাদের আর্টিস্টরা মানে এশিয়ান কান্ট্রিতে বিশেষ করে হলিউড বলিউডের কথা মানে বাদ দাও, ওইটা আমরা শুধু বলি বলার জন্য, কিন্তু আদতে আমরা তার ধারে কাছেও নাই। হ্যাঁ এই আমাদের ইন্ডাস্ট্রি টলিউডের কথাও যদি আমি কাছাকাছি আনতে চাই, শুধু অনন্ত জলিল এছাড়া আর কেউ নেই। হ্যাঁ ওইটা তো বাদ দিলাম, মানে ধরো আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি, আমরা যে ধরনের দেশ, যে ধরনের কান্ট্রি, আমরা তো আসলে আমাদের বিনোদনটা আমাদের কি শখ, বিলাসিতা। হ্যাঁ আমরা তখনই বিলাসিতায় মানে টাকা খরচ করতে পারবো যখন আমার বাসা ভাড়াটা প্রপারলি আমার দেয়া হয়ে গেছে, মাসের বাজার ঠিক মতো হয়ে গেছে, ইউটিলিটি বিল সব দেয়া শেষ, তারপরে যদি আমার পকেটে টাকা থাকে আমি সিনেমা দেখতে যাবো, নইলে যাবো না। কিন্তু সিনেমার সঙ্গে যারা কাজ করতেছে লাখ লাখ মানুষ, তাদের না হলে আমি কি করি, আমি ডাউনলোড করি, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা মুভি দেখি। মানে আমাদের দেশের পার্সপেক্টিভটা কিন্তু মোস্টলি এরকম। সিনেমায় আমরা যারা কাজ করি, যে কোনো দুর্যোগে, যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে, যে কোনো ছোটোখাটো ক্রাইসিসে, ধরো প্রতি বছর বন্যা হয়, প্রতি বছর বাংলাদেশে বন্যা হয়, এবারের চিত্রটা ভিন্ন। এই বন্যায় থেকে শুরু করে যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় জানো? বিনোদন কর্মীরা। আমাদের রিকভারি হয় সবার শেষে। ওই যে এন্টারটেইনমেন্টের জন্য আমরা টাকা রাখি না, আমরা তো টাকা রাখি নিজেদের জীবন জীবিকা। শিল্পকলার কাজ কি তাহলে? এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। বাংলাদেশের শিল্পীরা এত অবহেলিত কেন? আমরা সারা জীবন দিয়ে দিব বিনোদন দেওয়ার জন্য মানুষদেরকে, যেই বিনোদনটা তোমাকে ওই জীবনযাপন যে করবা সুস্থভাবে এটার খোরাক যোগায়। সেই বিনোদন কর্মীরা কেন এত নিগৃহীত? এর একটা উত্তর আমার কাছে। আমি মনে করি বিনোদন একটা ব্যবসা, সংস্কৃতি সবচেয়ে বড় ব্যবসা। হ্যাঁ ব্যবসা তো। ভাষা সবচেয়ে বড় অস্ত্র। এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং তারপরে
মাননীয় তথ্যমন্ত্রীর কাছে আমার গালি খাইতে হয়েছিল, পরে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। আমি বলেছিলাম, আশা করি এখন থেকে আমরা খাবো না। উই স্ট্রংলি মানে বিলিভ দ্যাট। অনেক আগের ঘটনা। আমি বলেছিলাম বিনোদন একটা ব্যবসা, ভাষা একটা অস্ত্র। এই ব্যবসাটা বাংলাদেশে সব দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, বাংলাদেশ বাদে। নেটফ্লিক্সে আমি সেমি নুড দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, আমার দেশে এসে সেন্সরে আটকায় দিচ্ছে। সেন্সরটা তো ভোকাস পুরো। আমার টেলিভিশনে আমি শাহরুখ খানের মুভিকে বিনা পয়সায় দেখতে দিচ্ছি, আমার টেলিভিশনে বিজ্ঞাপন না দিয়ে মানুষ তার পেছনে তেল সাবান ক্রিম সে বেচতে শুরু করতেছে। শাহরুখের ট্যামডাও পারফিউম ব্যবহার নিয়ে আজকে বাংলাদেশ পাগল ছেলেরা, তুমি খেয়াল করছো কিনা জানি না, শাহরুখ ব্যবহার করছে ট্যামডাও। আমি নিজে কিনছি 750 টাকা, ডেলিভারি চার্জ 60 টাকা দিয়া। এত কম টাকার পারফিউম ব্যবহার করে শাহরুখ খান? ইদ্দুনি অল্প একটু দিছি, মানে একটু আমি জাস্ট টেস্ট করতেছিলাম। আমি পাগল হয়ে গেছি, আমি শাহরুখ খানের পারফিউম নিয়ে দেখি ব্যাপারটা কেমন, শাহরুখ লাগে কিনা, কেমন লাগছে মা, দেখাচ্ছি আছে কিনা আমার কাছে। তো ব্যাপারটা হচ্ছে ওরা যখন শাহরুখকে স্টার বানাইতে পারছে বাংলাদেশের মানুষের কাছে, শাহরুখের ট্যামডাওকে স্টার বানাইতে পারছে, পন্ডস ক্রিমকে স্টার বানাইতে পারছে, লাক্স সাবানকে স্টার বানাইতে পারছে, এবং এই সবগুলো আমরা কিনতেছি। সো সংস্কৃতি একটা ব্যবসা, ভাষা একটা অস্ত্র। হিন্দিটা আজকে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, স্বীকার করি না করি প্রত্যেকে আমরা হিন্দি পারি, হিন্দি জানি, হিন্দি বুঝি। দুটো দিয়ে আমার আকাশ এবং মাটিকে দখল করার পরে ইন্ডাস্ট্রির জন্য সহজ হয়েছে। সো বন্ধ যদি করতে হয়, আগে সংস্কৃতির আদান প্রদান, দিস ইজ বোগাস ওয়ার্ড, সংস্কৃতির আগ্রাসন বন্ধ করতে হবে। যদি তুমি অন্য দেশের যে কোনো দেশের সংস্কৃতিকে না ঢুকতে দাও, আমার দেশের শিল্পীরা এমনিতেই বড়লোক হয়ে যাবে। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা মুখ লাগবে। পন্ডসের বিক্রির জন্য আমার তো দীপিকার দরকার নেই, আমার এখানে মিমই যথেষ্ট। ব্যাপারটা তো এরকম। সো তখন মিমের জন্য আরো 10টা মানুষ আছে যারা কাজ করবে, 10টা ফ্যামিলি চলে যাবে। আমরা তো আজীবন এরকম, এবং আজীবন এইরকম ট্রু। এরকম কারণ হচ্ছে যে আমার সরকার তো আমাদের জনগণের কথা কোনোদিন শুনে অভ্যস্ত না। তারা মনে করে যে হ্যাঁ আমার খালাতো ভাইয়ের কোম্পানি এটা ইউনিলিভার, বা আমার সরি ফর মাই ওয়ার্ড, বা যে কোনো একটা XYZ দাও, ওর কি লাগবে দিয়ে দাও, জি বাংলা স্টার জলসা দিয়ে ভরে দাও, অসুবিধা নাই তো। আরে ভাই ভরে দিলে এতগুলো টেলিভিশন চলবে কি করে, এতগুলো টেলিভিশন সঙ্গে মানুষ চলবে কি করে? সো বন্ধ করতে হলে আগে এগুলো বন্ধ করতে হবে, যে না বাংলাদেশে কোনো কিছু চলতে হবে না, শুধুমাত্র রাষ্ট্রীয় নিউজ চ্যানেল। এই জিনিস নিয়ে কথা বলতে যে আমার দেশে গায়ে লাগে না তো কারো কিছু না, আমার দেশে আমি মূল্যায়িত না, আমাকে মূল্যায়ন করা হয় না। ধরো বাংলাদেশের তোমার মূল্যায়ন দরকার কি? আরেকজন তো আছে তোমার, তুমি তো অপশনাল, মেইন তো কাস্ট সে এটাই তো কথা। মানে এখন এখানে তুমি যেখানে নিজেদের প্রোডাক্টকে, আমরা তো প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট, অবভিয়াসলি সবকিছু প্রোডাক্ট। এখন ভালোবাসাও একটা প্রোডাক্ট, সবকিছু প্রোডাক্ট হিসাব, ওই হিসাবে আমি ধরতে কাছে আসে আর গল্প। তো যেটা দেখা যায় যে আমাদেরকে যেখানে তৈরি করবে, আমাদেরকে ধরো বিশ্বমানে রিপ্রেজেন্ট করার জন্য যেখানে তৈরি করার অনেক সুযোগ ছিল। আমি বিশ্বমানে যাইতেই চাই না, বাঙালি 18 কোটি অনেক, আমরা নিজেই 18 কোটির কাছে পান মশলা বেচলে 18 কোটি টাকা পার ডে, মানে তুমি যেটাই বলো না কেন, সেখানে আমরা ব্যস্ত ভারতীয় শিল্পীদেরকে এনে কাস্ট করা নিয়ে, ভারতীয় পণ্য নিয়ে আমাদের খুব বাড়াবাড়ি। আমরা যদি বলি যেটা বাংলাদেশের কোম্পানি বানিয়েছে, আমরা নাক সিটকাই, একদম এটা খুব খ্যাত। সজীবের প্রোডাক্ট চলবে না, মমতাজের প্রোডাক্ট চলবে না। এটা এখানে সজীব মমতাজদেরও দোষ আছে। তারা যখন ইন্ডিয়াতে রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে যেই মান, যে এফোর্টটা দেয়, আমার জন্য নীরব মাহাদের জন্য কিন্তু সেই এফোর্টটা তার দেয় না। কারণ তুমি তো পকেটে টাকা খরচ করবে না ভাই। তুই বাংলাদেশি প্রোডাক্ট কিনতে গেলে না এই সাবানের দাম 60 টাকা না, এটা হাবিব সাবান 10 টাকা দিতে হবে না। মানে দোষ দুই দিক থেকে আছে, তুমি কোনো একপাক্ষিক ভাবে দোষ চাপাই দিতে পারো না। কারণ হচ্ছে তারা তো আগে আমার মাথা ধুলাই করে ফেলাইছে যে আমি শাহরুখ যেটা বলবে সেটা বেস্ট, মা যেটা বলবে সেটা বেস্ট না, সেটা তো ধুলাই হয়ে গেছে। এই পয়েন্টটাতে আমি আসতে যাচ্ছিলাম, ওই গোড়া থেকে চেঞ্জ করতে হবে। তাহলে আগে বন্ধ করতে হবে আমার কান ভরানো। আমি কান কথা শুনতে পছন্দ করি, আমার কানে কানে সারাদিন বলা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে তোমার কি হিমালয়া, সবচেয়ে ভালো হিমালয়া, কেন আমার মমতাজ না? কেন আমাকে এটাকে বন্ধ করতে হবে? তাইলে তুমি চোখ খোলা। এইটা নিয়ে আমি মানে বোথ সাইড থেকে আসলে কাজ করতে হবে। যেহেতু রাষ্ট্রের ভাই পাইপ কাইটা দাও, দেখো অটো এখান থেকে জেনারেট হয়ে যাবে। তো যদি ক্ষুধা থাকে, মানুষ মাঠে খুঁড়ে হইলেও সেটা খাবে। আগে বন্ধ করতে হবে সাপ্লাই কি ব্রেন ধুলাই বন্ধ করতে হবে, যে না বাংলাদেশে শুধু অন্য দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চলতে পারবে, এছাড়া কিছু। এই পরিমাণ ক্ষতি আমরা যেভাবে করি নিজেদের, এই পরিমাণ ক্ষতি কেউ করে না। মানে ইন্ডিয়া জীবনে কোনোদিন ওদের প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্টের প্রায়োরিটি দিয়ে ওদেরটাকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো বিশ্বমানের অ্যাক্টর বাংলাদেশে আসে, আর আমরা করতে কি দেবনিয়া পড়ে থাই, লাফালাফি করি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ মানে থোড়া সা করলে মজা আজিব। আচ্ছা আমি শিল্পীর কথা বাদ দিলাম, কিন্তু যে কোনো বিষয়ে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে
কখনোই আমরা যেভাবে লাফাই ওদেরকে নিয়ে, ধরো শুধু ইন্ডিয়া না, যে কোনো দেশ নিয়ে নিজেদের দেশটাকে পিছনে রেখে অন্যদেরকে নিয়ে যেভাবে লাফাই আমরা, ওরা কোন দেশ করবে এটা? ইন্ডিয়াতে কয়টা চ্যানেল দেখায় আমাদের? কিন্তু দেখতে চাই ইউটিউবে ভয়ানক ভাবে ভিউ, যেমন আমার চ্যানেলে, কিন্তু আমাদের চ্যানেল কিন্তু মানে দেখায় না। বিস্মিত হবো আমি, আমার চ্যানেলের কথা বলতে পারি, আমার আর্জেনের ইউটিউব ফেসবুকে 30 থেকে 40% ভিউ আসে আমার বাইরে থেকে। হ্যাঁ, আমার নিজের পেজেও তাই। এবং বিশেষ করে কলকাতার মানুষজন রিলেট করতে পারে, কারণ তারাও যে খুব বাক স্বাধীনতার মধ্যে আছে তা না, তারাও খুব জ্বালার মধ্যে আছে। যেমন এই বাঁধটা নিয়ে কথা হচ্ছে, এই বাঁধে প্রায় 60 থেকে 70 হাজার ভারতীয়কে সরাই দেওয়া হয়েছে ওইখান থেকে, তাদের বাঁধ করার জন্য বাড়িঘরকে উচ্ছেদ করা হয়েছে। শুধু আমরা আজকে ডুবে আছি তা না, এটা ওই পাশেরও একই অবস্থা। আমরা স্বাধীন হতে পারছি, হয়তো তারাও কোনো এক সময় না। আমরা এখনো বলতে পারি না যে আমরা স্বাধীন হতে পেরেছি, এখনো বলতে পারছি না, কারণ ওই সময়টা হয়তো আমাদের জন্য এখনো আসেনি। ট্রু, সেটাও ঠিক, বাট সবকিছুর জন্য সময় লাগবে। এটা গোছাতে, এবং এই গোছানোর জন্য সময়টা দিতে হবে, ধৈর্যটা ধরতে হবে সবার, এবং কোঅপারেট করতে হবে। হ্যাঁ, তবে শিল্পীদের কাজে ফিরতে দিতে হবে। এখন যে নাচে, তার নাচের ভিডিও দিলে যদি ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি যে পরিমাণ গালি খাইছি মানুষের কথা বলে, আমি দেখলাম তোমার এফবি। হ্যাঁ, তুমি দেখছো, এবং শিল্পীরা মোস্টলি আমার সাথে এগ্রি করছে, মোটামুটি সবাই বলছে যে হ্যাঁ, তুমি তোমার জায়গা থেকে যেটা বলতে চাচ্ছ। এবং সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে আপনাকে কে না করছে কাজে ফিরতে? মাই গড, তুমি এইটুকু তুমি বুঝতেছো না যে আমরা কেন কাজে ফিরতে পারছি না? কিছু হইলেই যেখানে বসুন্ধরা সিটির দোকান মালিকরা রাস্তায় এসে আন্দোলন করতেছে, কেন রে ভাই? খুবই বাজে তো। তুমি কথা বলো, সিট। না, এই আন্দোলনের ইন্টারভিউটা আমি দেখছি। 110 টাকা স্কোয়ার ফিট হচ্ছে ভাড়া সরকারিভাবে, এবং তারা কাগজে কলমে 110 টাকা করছে, সেখানটা ভাড়া নিচ্ছে 1100 টাকা। বোঝো নাই বোধ হয়? বুঝছি। 110 টাকার ভাড়া তুমি 1100 টাকা কেমনে নাও? তুমি মন্ত্রণালয়ে দাও, রিপোর্ট। বাংলাদেশে কোনোদিন আলোচনা করে কিছু হইছে? এইটা বললে কিন্তু উস্কায় গেল ওরা আরো। বাট এটা রিয়ালিটি। তাইলে তুমি সারা জীবন কাজে ততক্ষণ পর্যন্ত চোখে দেখে না মানুষ, যতক্ষণ পর্যন্ত সামনে গিয়ে না দাঁড়ায়। আমরা তো ওই কালচারটা থেকে বের হয়ে আসতে চাই। এখন আমরা বসে শান্তিপূর্ণ সমাধান আমরা চাই। সবকিছুতেই যদি আমরা ফাইটে চলে যাই, ফাইট করতে চাই সবকিছুতে, তাহলে কিন্তু কোনোদিন স্থির হতে পারবো না। আর যেহেতু পুরো একটা সরকার চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে এই সরকারের উপর ট্রাস্ট রাখতে হবে না? এবং মানুষও নাই যে যারা করে দিবে। এখন সবেমাত্র চেঞ্জেস শুরু হইছে। মাত্র তোমরা যদি সবাই প্রতিদিন ঘুম থেকে উঠে বলো যে উফ, আজকে কি যেন মিসিং, আচ্ছা চলো সবাই সচিবালয় ঘেরাও করে, আজকে কয়টা সচিবালয়, মানে আজকে কি ঘেরাও করা যায়, কয়টা মন্ত্রণালয় ঘেরাও করা যায়, এটা যদি আমাদের ইন্টেনশন হয় প্রতিদিন ঘুম থেকে উঠে। কে যেন বলতেছিল যে আন্দোলনে নামবো ইন্টারভিউ ছাড়া চাকরি, এবং চাকরি ছাড়া বেতনের জন্য। বাহ, চমৎকার। আমরাই শুধু বাকি আছি যে মানে যেখানে যৌক্তিক ন্যায্য দাবি যে শিল্পীদের একটা ভাতা হওয়া উচিত, এবং ক্রাইসিস মোমেন্টে শিল্পী হইতে গেলেও তার আবার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। তুমি চাইলেই হইতে পারবা না। এমন গান গাইলা যে গান শুনে রবীন্দ্রনাথ নিচ থেকে উঠে আসলো, দাদা মাফ করে দাও। এই ক্রাইটেরিয়া, তুমি এটা কিন্তু একটা ভালো পয়েন্ট বলছো। তুমি শিল্পীর কাতারে আসতে হলে তোমাকে কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। তুমি ডক্টর, এটা নিয়ে অনেক তর্ক করে বিভিন্ন কমেন্ট বক্সে এসে। ধরো হিরো মলম, হিরো আলম সাহেব আমার খুব পছন্দের লোক। ধরো হিরো মলম, হ্যাঁ, আমি নামই নিলাম না, কারণ এই জিনিসগুলোকে আমরা প্রমোট করতে চাই, আমাদের প্রমোট করা উচিত হবে না। হ্যাঁ, ধরো হোয়াট এভার ইট ইজ, XYZ, তাকে নিয়ে অনেকে ডিফেন্ড করতে আসে যে সে কেন হতে পারবে না, হিরো হতে গেলে কেন 5 feet 10 inches লম্বাই হতে হবে, তাকে ফর্সা হতে হবে, বা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, টল ডার্ক হতে হবে। একজন MBBS ডক্টর, ধরো পড়াশোনা করে এত বছর পর ডক্টর হলো, ধরো আমার কথা বললাম, আমি খুব প্রাউডলি বলি যে আমি একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মেয়ে, আমি আমার গ্র্যাজুয়েশনটা শেষ করছি একটা ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে, আমি একটু বই পড়াশোনা, মানে মোটামুটি পড়াশোনা জানি। হ্যাঁ, তো এখানে আপনি যদি আমাকে প্রায়োরিটি না দিয়ে হিরো মলমকে প্রায়োরিটি দেন, তাকে ভিউগুলো দেন, এবং দেশের বাইরে থেকে গুগল সার্চ করে যদি আসে যে তার নামটা 1 নম্বর হিরো, তখন আমার কষ্ট লাগবে না? এই জায়গায় আমার একটা কথা আছে, মজার কথা আছে। বলো। সেটা হচ্ছে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ চলছে, এটা নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, এবং তখন স্যারের অনেক গেলাইছি। পরে দেখলাম যে অ্যাকচুয়ালি ইট ইজ ট্রু। আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে বলতে চাই। আমার মনে হয় যে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ ঠিক না, প্রত্যেক রুচিরই যে কিছু মানুষ আছে
ওই ব্যাপারটাকে আমরা অ্যাভয়েডই করে গেছি, ভুলেই গেছি। আমার মনে হয়েছে যে বাংলাদেশের 99% না 100% মানুষ রবীন্দ্র নজরুল ভালোবেসে বাঁচবে, তাদেরকে গ্রহণ করে বাঁচবে। কেন ভাই আব্দুল কুদ্দুস বয়াতি কি ক্ষতি করছে? হ্যাঁ, তার মানে প্রত্যেকটা শ্রেণী পেশার কিছু মানুষ থাকবে, প্রত্যেক রুচির কিছু মানুষ থাকবে, সবাই ভ্যান চালক হবে না, কেউ কেউ সিএনজি চালাবে। আমি ওই জায়গাটাকে অ্যাভয়েডই করে দিয়ে গেছি যে এরকম সিনেমা একসময় মোটা মেয়ে কেন পছন্দ করতো? মোটা মোটা থাইওয়ালা একটা হাতির সমান নায়িকা ছিল, কেন ছিল? কারণ রিক্সাওয়ালার বউকে সে খাদ্য দিতে পারে না বলে সে মোটা হয় না, সে চিকনা, এবং তার মনে হয়েছে একটা মোটা বউ না জানি কি সুখের কাণ্ড। যে কারণে হচ্ছে আমার দরিদ্র দেশে নায়িকারা মোটা হয়, কারণ হচ্ছে তার একটা চোখের ক্ষুধা থাকে, সে চিকনা বউ দিয়ে তার ভাল লাগে না। সো ওই যে তার চিকনা বউ ভাল লাগতেছে না, যে মোটা নায়িকা সে দেখতেছে, এটা তার অধিকার। কে আসবে, কে যাবে, কাকে পছন্দ করবে, কাকে ভিউ দিচ্ছে, কাকে লাইক দিচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। যাকে দিচ্ছি, আমি যদি হিরো আলমের ফ্যান হয়ে থাকে আমি গিয়ে দিব, নো ইস্যুজ, ফাইন, গো বেটা, তুমি মুভি করো, তোমার যা ইচ্ছা করো। বাট আমি আমার সামগ্রিক মানবিক উন্নয়নের জন্য কি কি স্টেপ নিতেছি, ওই লোকটার বোঝানোর জন্য যে তুমি কোন কালচারটা ফলো করবে, ম্যাস কালচার নাকি এলিট কালচার, এইটা বোঝানোর জন্য তার যে এডুকেশন, সেইটা আমি দিতে পারতেছি কিনা, দ্যাটস ম্যাটার। কালচার তো দুই রকম, ম্যাচ কালচার আর এলিট কালচার। সো ম্যাচ কালচারের লোকজন গিয়ে এলিট কালচারে ওঠারও যে যোগ্যতা রাখে, সেটুকু যদি আমি করতে পারি তাহলে ফাইন, হিরো আলম ইজ মাই স্টার, নো ইস্যুজ। কারণ অধিকাংশ মানুষ তাকে দেখে, অধিকাংশ মানুষকে তুমি অসম্মান করতে পারো না। 1 কোটি মানুষ যদি তাকে পছন্দ করে থাকে, না না শোনো, একজন শিক্ষক হওয়ার অধিকার, মানে আমি একজন শিক্ষক, এটা বলার জন্য আমাকে কয়েকটা স্টেপ পার হতে হয় না? এক্স্যাক্টলি। এখন তুমি গণমাধ্যমের জন্য, আমি ডক্টর, এটার জন্য আমাকে কয়েকটা স্টেপ পার হতে হয় না? একটা থাকে হচ্ছে টেকনিক্যাল নলেজ, আরেকটা জেনারেল নলেজ। শিল্পীর বেলায় কেন তুমি এত হালকা করে দেখবা? শিল্পীর বেলায় তুমি হালকা করে দেখছি না। শিল্পী হওয়ার জন্য তাহলে কয়েকটা ক্রাইটেরিয়া থাকতে হবে। দেখো আজকে যদি পরিমণির সবচেয়ে বেশি ফেসবুক লাইক হয় এবং সাকিব খান যদি 2 নম্বরে থাকে, পেমেন্ট কে বেশি পায়? পরিমণি পায়। নো, সাকিব আল হাসানের কথা বলছি। সাকিব আল হাসান, সাকিব খান দুইজনই কিন্তু পরিমণি হিসেবে বেশি পেমেন্ট পায় যে কোনো কিছু উদ্বোধনে গেলে। হ্যাঁ, সেটা তো তার মার্কেট ভ্যালু। থেমে যাও, সেটা তো তার মার্কেট ভ্যালু। না, থেমে যাও। দেখো, ধরে নিলাম পরিমণি যদি ম্যাচ কালচার হয়, সাকিব হচ্ছে এলিট কালচার, তুমি ওই ইয়ের সাথে তুলনা করার জন্য কি বলে, হিরো আলমের সাথে, সবচেয়ে বেশি ভিউ, সবচেয়ে বেশি লাইক ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে না তো। ওই জন্য বলতে চাই যে তোমার হিরো হইতে গেলে যেটা লাগবে ম্যাটার করে না তো। কে কেমনে হইতেছে ম্যাটার করে না। তোমার পাবলিক যখন ডিমান্ড দিবে, কোনো কোম্পানি যখন কাউকে বিজ্ঞাপন দিচ্ছে, দ্যাটস দ্য ম্যাটার। ওইটা ম্যাটার করে যে আমার এই প্রোডাক্টটা কোন শ্রেণীর কাছে আমি বেচার জন্য আমি কি নিতেছি। না, আমার পয়েন্ট হচ্ছে কি, আমি তোমারটাকে সম্মান করছি, তোমার পয়েন্ট অফ ভিউটাকে অবশ্যই আমি সম্মানের চোখে দেখছি, কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে শিল্পীদেরকে যেভাবে মূল্যায়ন করা হয়, যে কেউ চাইলে শিল্পী হতে পারে, যে কেউ, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, যে কেউ চাইলে শিল্পী হতে পারে, সঠিক। এটা মানে আমি একজন শিল্পী হিসেবে এটাতে আমার আপত্তি আছে। আচ্ছা, আমি এর দিকে আপত্তি নেই। আমার মনে হয় যে বাঙালি মজ্জাগতভাবে কবি, প্রত্যেক বাঙালি পুরুষ প্রেমে পড়ে কবি হয়ে যায়। যারা ব্যর্থ হয় তারা টিকে থাকে, যারা সফল হয় তারা দোকানদারি শুরু করে, কারণ বউয়ের সংসার চালাতে হবে। বাঙালি সাহিত্যমনা, বাঙালির হাটে ঘাটে বাউল গান চলতেছে। সো বাঙালির রক্তের মধ্যে একটা কালচার ব্যাপার আছে। 99% বাঙালি গান গাইতে পারে, অন্তত বাথরুমের দরজা দিয়ে। শিল্পটাকে সে পেশা হিসেবে নেবে কিনা সেটা মার্কেট যাচাই করবে। ঠিক আছে, যাও, চলো অন্য টপিকে। তুমি মানে ঠিক আছে, যাও, আমি তোমার সাথে এগ্রি করে নিলাম, কিন্তু আমার আপত্তিটা আমি উঠাই নাই। আমার আপত্তিটা আমারও আছে তো, কিন্তু আবার মজার ব্যাপার শোনো, আমার হিরো আলমের মুভি নিয়ে যেমন আপত্তি আছে, আমি আবার হিরো আলমের মুভিতে ভয়েসও দিছি। এই জন্য কি তুমি এরকম না? বিকজ আমি তাকে সম্মান করে দিছি। যখন তার গলা মনে হচ্ছে যে আমার গলা দিলে হয়তো ভালো হবে, জিনিসটা একটু স্ট্যান্ডার্ড হবে, বা আরেকটু তোমরাই নষ্টগুলো করো, বুঝছো? তোমরাই নষ্ট। এবং মুভিটা ভালো চলছে, মাঠ ছক্কা হেভি চলছে। সো তাকে অ্যাভয়েড করে না, তাকে হেল্প করে উন্নয়ন করতে হবে। I can't agree with you. ওকে, ভেরি গুড, নো প্রবলেম। আচ্ছা, একটা প্রশ্ন আছে লাস্টলি, আমি যেহেতু রিলেশনশিপ নিয়ে কাজ করি, মাহা রিলেশনশিপ ভিউ কি? আমি যতদূর জানি মাহা প্রেমে পড়তে খুব ডরায়। অনেক ডরাই, শুধু ডরাই না, অনেক। আমার প্রেম মানে অত সহজে আমি প্রেমে পড়ি না। মানে আমার প্রেমে পড়তে ভীষণ সময় লাগে, যে কোনো পুরুষের ওপর মানে হয় না ভিশ্বস্ততা তৈরি হতে, ডিপেন্ডেন্ট হতে অনেক সময় লেগে যায়। সেটা তো একদিকে রাখুন, তুমি যদি মোটা দাগে জানতে চাও যে সম্পর্কের ভ্যালুটা আমার কাছে কি, বা সম্পর্কর ভিউটা আমার কাছে কি, ধরো আমাদের প্রত্যেকের বাসায় একটা করে টি শার্ট আছে, যে টি শার্টটা বেশ পুরনো,
কয়েক জায়গায় ছিঁড়ে ফেটে গেছে, হ্যাঁ, রং চটে রং উঠে গেছে, অনেকবার ধুয়ে প্রতিদিনই বুয়া এটা ধুয়ে দিয়ে যায়। ওই টি শার্টটা আমার কাছে সম্পর্কের ভ্যালুটা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে পার্টনারশিপের কমফোর্টটা এতটা ইম্পর্টেন্ট। আমি সারা দিন বাইরে নানান কাজে নানান ধরনের মানুষের সঙ্গে ধরো মাথা খাটাই, কথাবার্তা আলাপ শেষে যখন মানে কলিং বেলটা দিই, বাসায় যখন ঢুকি, তখন আমি আমার মুখোশটা খুলে ফেলি এবং এই মুখোশটা খুলে আমি আমার ক্লিনজার দিয়ে মেকআপ রিমুভ করে একটা দারুণ শাওয়ার নিই। শাওয়ার নেওয়ার পরে ওই টি শার্টটা আমার গায়ে দেওয়া লাগে রাতে ভালো ঘুম হওয়ার জন্য। আমার কাছে সম্পর্কটা এরকম, এবং সম্পর্কটা এতটা সহজভাবে আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে। ওই একটা ভালো ঘুম, হ্যাঁ, খুব আরাম লাগতেছে, কমফোর্ট দিচ্ছে আমাকে, কিন্তু কোথায় যেন সমীকরণটা বেশ জটিল লাগে আমার কাছে। এই যে এত সহজ সম্পর্ক এত সহজ করে চাইছি, জটিল কখন হয়? আমরা প্রত্যেকে আমাদের জীবনে একজনকে বা একাধিক মানুষকে প্রচণ্ড ভালোবাসছি, প্রচণ্ড, মানে মানুষ বলে না যে আরে নিজের থেকে কাউকে বেশি ভালোবাসা যায় নাকি, যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় মানে নিজের চাইতে বেশি ভালো না বাসলেও কোথাও না কোথাও এসে তুমি লাইফে এক বা একাধিকবার এমনভাবে কাউকে ভালোবাসছো যে সর্বস্ব দিয়ে দম আটকে যাচ্ছে ওকে একবার দেখার জন্য। এরকম ভালো ধরো আমিও বাসছি, এরকম ভালোবাসার মানুষটাও কোথাও না কোথাও ভাবছে, বিশ্বাস করছে, বলছে সে জীবনে সত্যিকারের ভালোবাসা পায় নাই। এই জায়গাটা সম্পর্কটা জটিল। এই বুঝাইতে না পারা, এই বুঝতে না পারার মাঝখানে যে গ্যাপটা, ওখানে আমরা ফেল করি। সুন্দর কথা বলছো, আমি অনেক মানে একদম তবদা খাই গেছি। আমরা প্রত্যেকেই জীবনে এই ভালোবাসা একবার পাই, এবং আমরা একবার তো হয়, একাধিকবারও হতে পারে, কিন্তু আমরা বাইরে গিয়ে বলে আমরা ভালোবাসা পাই নাই। এই যে ওই মানুষটা যে বুঝাইতে পারলাম না, ওই মানুষটা যে বুঝলো না, আমি তাকে জান দিয়ে ভালোবাসি, আমি জানি ওই মানুষটা মরে যাচ্ছে তার জন্য হয়তো বা, কিন্তু ওই যেই মানুষটাকে এত ভালোবাসলো, একটা মানুষের এমন অনেক হয়েছে যে ভালোবেসে লাইফ শেষ হয়ে গেছে, কেরিয়ার শেষ হয়ে গেছে, দিন রাত এক করে মানে ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, অথচ ওই পাশের মানুষটা বিশ্বাসই করতেছে যে সে সত্যিকারের ভালোবাসা পায় নাই। কত বড় অভাগা চিন্তা করতে পারো ওরা। আমি যার কাছে চাই তার কাছে ছাড়া দুনিয়ার অন্য কোনো কিছু আমার ভালো লাগে না। না, আমার কাছে আমি কিন্তু প্রচন্ড মানে ওয়ান ম্যান উইমেন। আমি যখন মানে ধরো কারোর সঙ্গে আছি বা কাউকে ভালোবাসি, আমার আশেপাশ দিয়ে ধরো প্রচন্ড সুদর্শন জন আব্রাহাম হেঁটে যাচ্ছে, তাও আমার ভালো লাগে না। আমার ওকেই ভালো লাগে, ওর সব কিছু আমার ভালো লাগে। আমার একদম ভালো লাগে না তখন অন্য কারোর প্রেজেন্স, কারোর সঙ্গে মানে থাকে না যে না একটু কফি খেতে খেতে কনভারসেশন করতে হয়তো ভালো লাগতেছে, হ্যাঁ, মানে অনুভূতি তো তৈরি হয়, বিভিন্ন মানুষের বিভিন্নভাবে অনুভূতি তো ব্যাখ্যা নেই আসলে, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ওয়ান ম্যান উইমেন। সো আমার কাছে সম্পর্কটা এত ইম্পর্টেন্ট। ওই টি শার্টটা তাই তো কই যে আমার বউ সিরা তেনাপুরে থাকেন সারাদিন, ওই টি শার্টটা আমাদের সবার আছে, ওই টি শার্টটা আমাদের সবার আছে, এবং আমি সবসময় কানেক্ট করছি দিন শেষে যখন ওই টি শার্টটা গায়ে দিয়ে আমি ঘুমাইতে যাই, আমি কানেক্ট করছি যে এটাই আমার কমফোর্ট, মানে আমার পার্টনারটা আমার কাছে দ্যাট মাচ ইম্পর্টেন্ট। প্যান্ট যেটা পরে 20টা জায়গায় ভাবি দেখবে, কিন্তু ভাবি এটা দেখবে, না হলে আমি ক্লিপ এটুকু কেটে পাঠাই দেবো যে তুমি এগুলা বলছো পাবলিক প্লেসে। বাইরে অন্তত 20টা জায়গা সেলাই করা এটা ট্রাউজারটা, কাপড় চোপড় সব ধরো পরে আছে, আমি দিনের পর দিন পরি না, ওটা আমি পরবো না। আমার জন আব্রাহাম ভালো লাগে না, আমার ওকেই চাই। হ্যাঁ, মানে বিষয়টা আমার কাছে এরকম। খুব হাসতে হাসতে বললাম, কিন্তু সম্পর্কের সমীকরণটা দিন শেষে এভাবেই আসলে জটিল হয়ে যায়। ফেল করি ওইখানেই। আমি তারপরেও আমি যেহেতু খুব পজিটিভ চিন্তা করা মানুষ, আমি দোয়া করি যে পৃথিবীর কোথাও কোনো কর্নারেই যেন মানুষ দুঃখে না থাকে, মানে সম্পর্ক না হারায়, যে যাকে চায় সে যেন তাকে সম্পর্ক না হারায়। বাহ, সুন্দর একটা কথা বললাম। হ্যাঁ, সম্পর্ক হারানোর আচ্ছা, এই জায়গাটা আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই। আমি তুমি অফ এয়ার বলছিলাম যে আমরা অনেক সময় বুঝি না যে কোনটা হেলদি ফ্লার্টিং, কোনটা অ্যাবিউজ, কোনটা মানে গুড অ্যাপ্রোচ, কোনটা ব্যাড অ্যাপ্রোচ। দিস ইজ হাই টাইম এটা নিয়ে কথা বলা উচিত, তাই না? বলো। এবং আমরা এটা তো সবচেয়ে বেশি মেয়েরা এই জিনিসটা ফেস করে সাধারণত। নীরব ভাই, আমি তোমার মেয়ে আছে একটা, বি কেয়ারফুল। আমাদের বাংলাদেশের শুধু বলবো না আমি, মৌমিতা ধর্ষণের ব্যাপারটা তুমি দেখছো না? কলকাতার মৌমিতার জন্য আমরা রাস্তায় নামছি শাহবাগে, আমরা অনেক কথা বলছি, অনেক তনুর জন্য নামতে পারিনি তো।
তনুর জন্য নামছি আমরা, খুব অল্প, আমার মনে আছে খুব অল্প নামছি। তখন সোশ্যাল মিডিয়া এত বেশি ছিল না, তখন হয়তো সেই জন্য জানা হয়নি, জানি নাই আমরা তখন, এত বাড়াবাড়ি রকমের ছিল না। আমরা তনু কেন, আমরা যে কোনো নারীর অধিকারের জন্য কিন্তু বরাবরই কথা বলার চেষ্টা করছি। আস্তে আস্তে গুলো ট্যাবু শব্দটা তো আমরা এই ব্যাপারে এখন খুব বেশি অ্যাওয়ার, একটু করে কিন্তু ধরো ওই যে আমরা বলি আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, আমরা দ্বিগুণ হইছি, আমরা কিন্তু দ্বিগুণ হচ্ছি। সঠিক। তো ধরো মৌমিতার ব্যাপারে আমরা একটু কয়েকদিন আগে কথা বললাম, সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো? গোড়ায় গলদ। তোমার কেন বললাম যে মেয়েটাকে মানে বি কেয়ারফুল মেয়েটাকে নিয়ে, কারণ এই এশিয়ান কান্ট্রিতে ম্যাক্সিমাম পরিবারের মেয়েরা, মানে ম্যাক্সিমাম মেয়েরা নারী হয়ে জন্মগ্রহণ করছে, সবার আগে অ্যাবিউজ হয় তার ফ্যামিলি থেকে। এটা সঠিক, সবার আগে। বিশ্বাস করো, এমন কোনো মেয়ে তুমি পাবা না যে 10 জনের 9টা মেয়ের মধ্যে 9টা মেয়ে তুমি দেখবা যে কোনো না কোনোভাবে ব্লাড কানেকশন দ্বারা মলেস্ট হয়েছে। সঠিক, এটা সঠিক। কেউ 3 বছর বয়সে, কেউ 5 বছর বয়সে, কেউ 7, কেউ বা 16। ডেফিনেটলি ওকে ব্যাড টাচ করছেই কোনো না কোনোভাবে। সঠিক। এবং এটা কিন্তু দিন দিন বাড়তেছে। এটা নিয়ে আমরা পারভার্ট হয়ে যাচ্ছে, কথা বলতে ভয় পাই আমরা, মানে বলতে মনে হয় যে মানে শুনতেই খারাপ লাগে, এটা ভাবতেই পারতাম না একটা সময়। এখন আমরা কথা বলি, তো এই কথা বলাটা বাড়াতে হবে, কথা বলাটা জরুরি আসলে, এবং এটা নিয়ে অ্যাওয়ার থাকতে হবে যে নিজের বাবা মা ছাড়া কারোর কাছে আমার নিরাপদ না। এই ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তো এই জিনিসগুলো মেয়েদের মধ্যে হরহামেশাই সহ্য করতে হয় না। সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজের কথা তো মানে মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। বিশেষ করে তুমি যদি আমাদের প্রফেশনের কথা বলো, তাহলে আমরা আসলে প্রতিদিন রেপ হই সোশ্যাল মিডিয়াতে, প্রতিদিন। মানে ওরা যেভাবে চোখ দিয়ে, শুধু সোশ্যাল মিডিয়ার কথা বাদ দাও, এই যে রাস্তা দিয়ে হেঁটে যায় না মেয়েরা, চোখ দিয়েও রেপ করা যায়, জানো? একটা মেয়েকে চোখ দিয়ে রেপ করা যায়, এবং এটা হয়। আমার নিজের মনে আছে একবার ঈদের সময় শপিং করতে গেছি, এবং এই ধরনের সিচুয়েশনে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েই পড়ে, মানে পড়ছে কোনো না কোনোভাবে, তার স্মৃতিতে আছে। ভিড়ের মধ্যে টাচ করে চলে যাওয়া, ভিড়ের মধ্যে ও জানে যে আমি শকড হয়ে যাব, আমি হতভম্ব হয়ে যাবো, আমি বুঝতে পারবো না কি করবো এখন, কি বলবো, কিভাবে চিৎকার করবো বা ওকে ধরবো। এবং এটা এখন তো লাইভ করি, সাথে সাথে হয় না যে টাচ করে ফেলছে, দেখো না লোকাল বাসে মেয়েদের জামা কাপড় কেটে ফেলে, আমি দেখছি, প্রচুর দেখছি, পেছন থেকে ওর জামা মানে ব্লেড দিয়ে কেটে ফেলছে। কিচ্ছু না, ও মানসিকভাবে অ্যাবনর্মাল। এবং প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে এরকম আছে। তো এরকম অনেক আমাদের স্মৃতিতে, আমাদের বেড়ে ওঠায়, আমাদের কিশোরে মানে কৈশোরে জামা কাইটা ফেলেও কি শান্তি পায় আমি জানি না। মানে এগুলো জাস্ট আমাদের বাংলাদেশের মানুষের ভাত কাপড়ের সাথে সাথে মৌলিক অধিকার আরেকটা যোগ করা উচিত, সেটা হচ্ছে যে মেন্টাল থেরাপি, মানসিক যে মানে আমরা যে থেরাপি নেই না, সেশন নেই না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য থেরাপিটা মাস্ট করে দেওয়া উচিত, সরকারিভাবে এটা উন্মুক্ত করে দেওয়া। এখানে আমি আরেকটা জিনিস তোমার ভিউ জানতে চাই। আমি যে জিনিসটা নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে, পুরুষ নির্যাতন বিরোধী একটা আন্দোলনের সঙ্গে আমি জড়িত লাস্ট 10 to 12 ইয়ার্স। আমি এটা সাপোর্ট করি, আমি কিন্তু এটা সাপোর্ট করি। মেয়েরা কি অদ্ভুতভাবে প্রতারণার মামলা দেয়, নারী নির্যাতনের মামলা দেয়, যেটা আইনটাই এত কঠিন, শুধু মামলাটা দেওয়াটাই শেষ, তারপরে তার কিছু করার লাগে না। পুরুষটার কেরিয়ার শেষ, সামাজিক সম্মান শেষ, চাকরি শেষ, ঘর বাড়ি সব শেষ, ধৈর্য নিয়ে আটকে ধরতে বাধ্য। দেখো এখানে আমার মনে হয় জায়গাটা শিথিল হওয়া উচিত, মানে পুরুষের জায়গা থেকেও মানে ডিফেন্ড করার জায়গাটা থাকা উচিত, আইনিভাবে, সামাজিকভাবে। যে কোনো জায়গায় নির্যাতন হইলে সেটার বিচার হোক, নর্মাল আইনে বিচার হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরুষ বিরোধী আইন মনে হয় না নারী নির্যাতন আইনটারে। হ্যাঁ, খানিকটা তো তাই, কিছু ক্ষেত্রে তাই। এবং প্রথম আলো রিপোর্ট দেখলাম 80-এর উপরে হচ্ছে ফেক মামলা হয়। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ফেক মামলাগুলো করো, মানে এটা তো জাস্টিফাই করার জায়গা আছে, ডিফেন্ড করার জায়গাটা রাখা ছেলেদের জন্য আছে। তো আইন এটা বলা আছে যে যদি ভুল প্রমাণিত হয় তাহলে চাইলে সে আবার উল্টো ওই মেয়েটার নামে কেস করতে পারে। কয়জন যাবে একটা মেয়ের লগে ফাইট করতে? 7 বছর 10 বছর কেস লড়ার পরে যখন সে এটা তো আমাদের আইন ব্যবস্থার সমস্যা, এটা কিন্তু। তবে হ্যাঁ, তোমার সাথে আমি একমত পোষণ করছি সবার আগে, সেটা হচ্ছে যে যেমন প্রতারণার মামলায় ফাঁসায় ছেলেদেরকে প্রচুর পরিমাণে মেয়েরা, তেমনি প্রতারণা করেও প্রচুর পরিমাণে, এবং ছেলেরাও অ্যাবিউজড হয়, এবং ছেলেদের শারীরিক নির্যাতন ইদানিং বেড়ে গেছে। আছে। আমি এটা নিয়ে একদম দ্বিমত পোষণ করব না। নারীবাদী মানে কিন্তু শুধুমাত্র নারীর পক্ষে কথা বলা না, নারীর অধিকার নিয়ে কথা বলা।
তার মানে এই না যে আমি পুরুষের অধিকার, পুরুষের ন্যায্য চাওয়া, পুরুষের সম্মান নিয়ে ভাববো। এবং এবারের আন্দোলনে যে নারীর কোটা উঠাই দিয়েছে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, দরকার নেই, আমরা নারীরা এটা নিয়ে খুব একটা মাথা ব্যথাও নাই আমাদের, যে কোটা থাকতেই হবে, কোটা দিয়ে আমাদের মানে এটা প্রত্যেক নারী দেখলাম অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ, আমরা কেউ এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমার মনে হয় শিক্ষিত কোনো সচেতন নাগরিকই এটা নিয়ে, আমার তো কোটাও থাকাই উচিত না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে থাকা উচিত, যেগুলো আছে এখন প্রতিবন্ধী কোটা, প্রতিবন্ধী কোটা, তারপর ধরো ক্ষুদ্র গোষ্ঠী যারা আসলে সুবিধা বঞ্চিত কিছুটা সমাজের, তাদের জন্য অবশ্যই থাকা উচিত। কিন্তু সেই পার্সেন্টেজটাও নানানভাবে আসলে আমরা ব্যালেন্স আবার কোটা চলে আসলো। আমরা কোটা থেকে বেরোতে পারছি না ভাইয়া। আমরা আর আর্টিস্ট নাই, আমরা পলিটিশিয়ান হয়ে গেছি, পুরো আদমে পলিটিশিয়ান হয়ে গেছি। মানে সত্যি ভাইয়া, রাজনীতি নিয়ে লাস্টে 2 মাসে যে পরিমাণ কথা বলতে, জীবনে আলোচনা করছি, বিশ্বাস করো আমাদের সবার একটা করে আসলে দল থাকা উচিত, মিনিমাম সংসদে একটা করে সিট। আচ্ছা, তুমি কি কখনো পলিটিক্সে আসবে কি? হ্যাঁ, আসবো, আমার খুব ইচ্ছা আছে পলিটিক্স করব। কখন করব? সামনে কিন্তু সুযোগ আছে। ধরো আমরা চাই ফেয়ার ইলেকশনটা এমন ভাবে হোক যেখানে দল ছাড়াও ধরো স্বতন্ত্র হয়ে আমরা যার মতো করে নির্বাচন, এটা গতবার আওয়ামী লীগ দিয়েছে একটা সুযোগ, ইন এ ডিফারেন্ট ওয়ে দিয়েছে, বাট ডিফারেন্ট ওয়েতে। কিন্তু এইটা আমার কাছে বেশ, আমি নির্বাচন করতে চাই এবং আমি আসলেই কাজ করতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে, আমার ভিউ, যে শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি করে একটা জাতিকে বদল করা যায়। যেমন ভিয়েতনাম, নাইস কান্ট্রি, খুব ধরো উপরতলায় সে থাকতেছে, নিচতলায় সেটা দোকান করে ফেলছে। বাংলাদেশ আজকে এত বেশি ঝামেলা কারণ কাজের জায়গা নেই, মানুষ কি কাজ করবে জানে না, ব্যবসা করবে তার মূলধন নেই। এই শুধু অর্থনৈতিক বদলটা করে একটা জাতিকে উন্নয়ন করা সম্ভব। আমার এই থিওরিটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এমপি নির্বাচন করতে চাই একবার, যে আমার এলাকাটা আমি দেখাইতে চাই কোনো বেকার থাকবে না। শুধু টাকা হলে হবে না, একটু টাকা লাগেই না বাবা, একটু নৈতিক শিক্ষা দিতে হবে। বাংলাদেশের একটা মানুষ যখন 12 ঘন্টা 14 ঘন্টা নিজের ব্যবসা করতেছে, ও অপরাধ করার সময় পাবে না, অপরাধ করে অলস মানুষ। এটা ট্রু একদিক থেকে। আমি যখন বসে আছি তখন আমি গিয়ে ফাইজলামি করবো, ভাই আমি আছি দৌড়ের উপরে, প্রতিদিন টাকা ইনকাম করতেছি, তাইলে আমি কোনো ঝামেলা করবো না। আমি এই জিনিসটা দেখাইতে চাই যে কোনো কিছু ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি করা যায়। কতক্ষণ গল্প করলে আমার সাথে বলো? ও মা গো, 1 ঘন্টা গেছে। এই খোদা হাফেজ, থ্যাংক ইউ।